আজ না খেয়ে যাই না? তবে তার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বিছানায় টেনে বসিয়ে দিলেন রুবায়াত। বললেন গম্ভীর গলায়, খাবে না, খেতে ইচ্ছা করছে না বলে বলে শরীরের এই দশা করেছো। খাবার নিয়ে আমি আর কোনো অজুহাত বরদাস্ত করব না। সুখ এবং তুফাকে নিয়ে তামিদ শিকদার বেরিয়ে পড়লেন কিছুক্ষণের মধ্যেই। তাদের কলেজ ছেড়ে দিয়ে তিনি সেই পথ ধরেই নিজের অফিসে যাবেন। তুফার ভার্সিটি এবং সুখের কলেজ পাশাপাশি, মিনিট দুয়েকের পথ। সুখের কাছ থেকে বিদায় নিয়ে তামিদ শিকদার নিজ গন্তব্যে ছুটে গেলেন গাড়িতে ভর করে। রমণী কাঁধে ব্যাগ চেপে আশেপাশে নজর ছিটিয়ে ধীর পায়ে বরাদ্দকৃত ক্লাস কক্ষের অভিমুখে এগিয়ে গেল। বড় বড় দুটো ভবন মুখোমুখি, মধ্যস্থ বিশালাকার মাঠ। চতুর্দিকে ধবধবে সাদা ইউনিফর্ম পরিহিত সারি সারি শিক্ষার্থীর ঢল। প্রিয়া রোল নাম্বার 2। বাকশক্তিহীন হওয়ার পরেও সুখ তার ওপর লেভেলে থাকে সবসময়, যা সে কিছুতেই মানতে পারে না। রোজ কিছু না কিছু ছুতো ধরে খোঁচাতে চলে আসে, অথবা জনসম্মুখে অপমান করার সুযোগ খোঁজে। এই যেমন নিঃশব্দে ক্লাসে যাওয়ার ফাঁকে প্রিয়া দলবল নিয়ে সুখের কাঁধে ধাক্কা দিল। পরপর সুখ মুখ ভেঙে মিছিমিছি মুখে অপরাধী ভাব ফুটিয়ে সরিও বলল। ভাগ্যিস খোলা মাঠে মুখ থুবড়ে পড়েনি মুখ। সে বুঝে নিল কাজটি প্রিয়া রানীর ইচ্ছাকৃত। টু শব্দটি করল না সুখ। মৃদু মলিন হেসে ক্লাসে চলে এলো। প্রথম সারিতে কখনো বসেনি সুখ, তার ইচ্ছেও জাগেনি কবু। সে ধীর পায়ে মধ্যভাগের একটা বেঞ্চে গিয়ে আসন পেতে নিল নিজ দায়িত্বে। সেখানেই চুপটি করে বসে ক্লাস শেষ করে। বন্ধু বলতে তার একজনই আছে, ফাহিমা নাম তার। মেয়েটা আসেনি আজ, সেদিন বৃহস্পতিবার। প্রতিদিন ক্লাস শেষে তুফা চলে আসে সুখের কাছে, আজও এসেছে। আশেপাশেই থাকবে অথবা ক্যান্টিনে। সুখ ক্লাস থেকে বেরিয়ে রূপম স্যারের কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। স্যার দেখা করতে বলেছে, কারণটা অবশ্য এখনও জানা যায়নি। আমার সাথে কক্সবাজার ঘুরতে যাবে সুখ? সুখের চল শক্ত হয়ে আসে অবিলম্বে, হাত মুষ্টিবদ্ধ করে মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে রাখে। অনুমতি নিয়ে খানিক আগেই প্রবেশ করেছে সুখ, আর এসে স্যারের এমন প্রস্তাব। সুখ মুখ তুলে চাইল, খানিক পর ঘৃণায় রক্ত টকবগিয়ে উঠে গা গুলিয়ে এলেও মুখের ভাব এমন দেখালো যেন সে স্যারের ইঙ্গিত সম্পর্কে অজ্ঞাত। সুখের ইশারা কলেজের তেমন কেউ বোঝে না। সে শূন্যে হাত চালিয়ে প্রথমেই লিখল কক্সবাজার, পরপর প্রশ্ন করল, সেখানে গিয়ে কি করবো স্যার? বিচে যাব, দুজন একসাথে ঘুরবো ফিরবো। আর হ্যাঁ, তুমি কিন্তু বাড়ির কাউকে বলবে না যে রূপম স্যারের সাথে গিয়েছো। রূপম স্যার নামের মানুষরূপী জানোয়ারের লোলুপ দৃষ্টি তখন বিচরণ করছে সুখের দেহের ভাঁজে ভাঁজে। যদিও জামা ঢিলেঢালা হয়, তেমন সন্তুষ্ট হতে পারছেন না। সুখ প্রায়শই এই দৃষ্টির সম্মুখীন হয়েছে, তখন দৃষ্টির সম্পূর্ণ মানে না বুঝলেও আজ ঠিকই ধরতে পেরেছে। সে প্রশ্ন করল অবোধ শিশুর মতো, তাচ্ছিল্য ভরা ঠোঁট উল্টে। তাহলে কি বলবো? বলবে যে কোনো ফ্রেন্ডের বাসায় যাচ্ছ। সুখের পরবর্তী ইঙ্গিত বুঝতে স্যারের কষ্ট হবে দেখে রমণী খাতা বের করে লিখল, আমি আপনার সাথে ঘুরতে গেলে আপনার ওয়াইফ কিছু মনে করবে না? লেখাটা দেখে থমথমে হয়ে এলো রূপম স্যারের মুখটা। ডেস্কের উপর বসেছিলেন তিনি, সেখান থেকে নেমে এলেন হঠাৎ। সুখ মৃদু হেসে আরও দুটো বাক্য লিখল, আপনার সাথে ঘুরতে গিয়ে আমার কি লাভ হবে স্যার? তাছাড়া কলেজে এত স্টুডেন্ট থাকতে আমিই কেন? Hit this bastard. আঘাত কর ফুল। সুখ চকিতে দরজার দিকে চাইল। বুর্জু তার টক টক আওয়াজ তুলে ভেতরে প্রবেশ করছে পুরুষালী অবয়ব। রুমালে আবৃত মুখশ্রীতে দৃশ্যমান ধূসর কালো মণি চোখগুলো দেখতে এসে থমকে গেল কিছুক্ষণের জন্য। এই চোখ দুটো তার ভীষণ চেনা। বর্ণভাই এখানে? তার পাশে ভীত সন্ত্রস্ত তুফা এবং কলেজের প্রিন্সিপাল জনাব মহিউদ্দিন স্যার। বর্ণের দৃষ্টি থেকে আগুনের স্ফুলিঙ্গ ঠিকরে বেরোচ্ছে যেন। ওই ক্ষুরোধার রক্তচক্ষু রূপম স্যারের দিকে স্থির। লোকটার গলা শুকিয়ে এলো মুহূর্তেই। হাসার চেষ্টা করলো অল্প স্বল্প। চোখ স্তম্ভিতের ন্যায় চেয়ে থাকার মাঝে পুনরায় গম্ভীর অথচ ক্ষিপ্র গলায় বলে উঠল বর্ণ। ফুলেকে আঘাত কর বলছে। সুখ এবার রূপম স্যারের দিকে চায়, চোয়াল শক্ত, হাত দুটো মুঠোবদ্ধ। আমি তোমার স্যার হই সুখ, রেসপেক্ট।
সেকেন্ডের ব্যবধানে আটকে ওঠে তুফার দুহাত, বিস্ময়ে ঠোঁট ছুঁয়ে গেল আপনা আপনি। চূড়ান্ত আশ্চর্যে চোখ পাকিয়ে আসে তার। সুখ মুঠোবদ্ধ ডান হাতে সজোরে বসিয়ে দিয়েছে রূপম স্যারকে নাক বরাবর। অনাকাঙ্ক্ষিত আক্রমণের তাল সামলাতে না পেরে ডেস্কের উপর ছিটকে পড়েন তিনি। সুখ থেমে রইল না। এতক্ষণের পুষে রাখা ক্ষোভ, ঘৃণা উগলে দিল পরপর। রূপম নামের নিকৃষ্ট লোকটার কলার ধরে থাপ্পড় বসালো গালে। এটা কোন ধরনের ব্যবহার? একজন সম্মানিত শিক্ষকের গালে হাত তোলার শাস্তি কী হতে পারে আন্দাজ আছে তোমার? প্রিন্সিপাল স্যার আপনার সামনে। তার কথা সম্পূর্ণ হওয়ার আগে সুখ ক্ষিপ্র বাঘিনীর মতো ইশারায়। কণ্ঠস্বর নেই বলে দুর্বল ভেবেছিলি আমায়? কথাটি বুঝিয়ে এলোপাথারি চর বসাতে লাগলো দুহাতে। মেজাজ শান্ত হচ্ছে না কিছুতেই। ইচ্ছে করছে শ্বাসরোধ করে পৃথিবী থেকে এমন নিকৃষ্ট মানুষের অস্তিত্ব চিহ্নিত করে দিতে। অপমানের মুখের রং পাল্টে এলেও রূপম স্যার গালে হাত রেখে চুপ রইলেন। সামনে প্রিন্সিপাল স্যার দাঁড়িয়ে আছেন, ওনার সামনে কিছু করা যাবে না, নিজের দোষ তো ঢাকতে হবে। বর্ণ ঠোঁটে ঠোঁট চেপে স্থির চেয়ে আছে, বুকে হাত বেঁধে। তুফা এগিয়ে গিয়ে সুখকে টেনে নিয়ে এলো। রাগে প্রচণ্ড ঘৃণায় চোখ ঝাপসা হয়ে আসছে সুখের। একজন শিক্ষক পিতা সমতুল্য, যিনি সুন্দর জীবন গঠনের সুশিক্ষা দেন, পিতাসম সেই শিক্ষকের কাছে এমন জঘন্য প্রস্তাব! ছি! প্রিন্সিপাল স্যার, আপনার সামনে একজন হাঁটুর বয়সী স্টুডেন্ট আমার গায়ে হাত তুলেছে আর আপনি কিছুই বলবেন না? জনাব মহিউদ্দিন স্যার চোখের চশমা ঠেলে দিয়ে সুখের দিকে চাইল, যাকে এই মুহূর্তে তুফা দুহাতে আড়াল করে রেখেছে। চোখে অশ্রু, অথচ এর গহিনী লুকায়িত ঘৃণার অগ্নিকুণ্ড। ভদ্রলোক লম্বা দম নিয়ে বললেন, একজন শিক্ষার্থী অকারণে কোনো স্যারের গায়ে হাত ওঠানোর দুঃসাহসিক কাজ করবে বলে আপনার মনে হয়? কি করছেন তার সাথে? বিশ্বাস করুন স্যার, আমি ওকে কিছুই বলিনি। শুধু এটাই বলেছিলাম যে তুমি তো কথা বলতে পারো না, এত পরে কি হবে, তার চেয়ে বরং। বর্ণ শীতল দৃষ্টি স্থাপন করে নিঃশব্দে দুপা এগিয়ে যেতেই রূপম স্যার গলা খাকারি দিয়ে থেমে গেলেন। ঘামতে শুরু করেছেন ইতিমধ্যে। সুখের সাথে হওয়া কথোপকথন কি কোনোভাবে সবাই জেনে গেছে? কিন্তু কিভাবে? প্রশ্নাতীত চোখে বর্ণ জানতে চাইল হেয়ালি স্বরে। তারপর রূপম স্যার জিভে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে প্রিন্সিপালের দিকে চাইলেন। মস্তিষ্ক ঘেঁটে নিজেকে নিয়ে এমন কিছু সাফাই খুঁজলেন যেন পুরো দোষ সুখের উপর গিয়ে বর্তায়। বর্ণের শান্ত দৃষ্টি রূপম স্যারের মুখশ্রীতে বিচরণ করছে তখন। দুজন প্রায় মুখোমুখি। ডান হাতে স্থির স্থির তুড়ি বাজাতে বাজাতে বর্ণ পিছু না ঘুরেই বলে উঠল আচমকা, গেটের বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, ফুলকে নিয়ে গাড়িতে গিয়ে বস তোফা। তার কথা শেষ এবং হাতের টুরি বাজানো থেমে গেল। পরপরই সেই হাতটা হিংস্র গতিতে গিয়ে ঠেকল রূপম স্যারের কণ্ঠনালীতে। এই কণ্ঠ দিয়েই তো বোবা ফুলকে কক্সবাজার যাওয়ার প্রস্তাব রেখেছিল। কণ্ঠনালী বলো বা শ্বাসনালী, দুটোই চেপে ধরে অবিলম্বে এক ছুটে পেছনের দেয়ালে নিয়ে গিয়ে আটকে দিল বর্ণ। চোখে অদ্ভুত নিষ্ঠুরতা, দয়ামায়াহীন কেমন পাষণ্ড সেই চাহনি। রূপম স্যারের জিভ বেরিয়ে আসে শ্বাসকষ্টে। লোকটা ছটফটিয়ে ওঠে মুহূর্তেই। দুহাতে বহু প্রচেষ্টায় গলা থেকে বর্ণের হাত ছাড়িয়ে নিতে চায়, কিন্তু তিনি ব্যর্থ। প্রিন্সিপাল এতক্ষণ চুপ থাকলেও এবার এগিয়ে গেলেন, রূপম স্যারকে ছাড়িয়ে নিতে চাইলেন। বর্ণ ছেড়ে দাও, মরে যাবে, ওনার ব্যবস্থা আমি করব। বর্ণের কানে সেসব কথা পৌঁছায়নি বোধহয়। সে কঠোর গলায় ধমকে উঠল খানিক পেছনে জড়সড় দাঁড়ানো রমণীদের উদ্দেশ্যে, তোফা, তোদের গাড়িতে গিয়ে বসতে বলেছে, কথা কানে যায় না? দুজন কেঁপে উঠল যেন, হতভম্ব হয়ে তাকিয়ে রইল সামনে। মুহূর্তেই পরিবেশ ভারী হয়ে উঠেছে। তুফা ঢোক গিলে সুখের হাত ধরে তড়িঘড়ি করে কেবিন থেকে বেরিয়ে এলো। সামনেই কিছু কিছু শিক্ষার্থী উকি ঝুঁকি দিচ্ছে, ভেতরে কি ঘটছে দেখার লক্ষ্যে। প্রিন্সিপাল স্যারের কানে যেহেতু কথা উঠেছে, ওই রাস্কাল সকল টিচার শাস্তি পাবে। তুই আর কাঁদিস না সুখ পাখি, দেখ আশেপাশে সবাই আর চোখে দেখছে। সুখ শুনল তুফার কথা। শেষবারের মতো চোখ মুছে স্বাভাবিকভাবে করিডোর পার করে এলো। ইশারায় জানতে চাইল, বর্ণ ভাইকে তুমি ডেকেছো? তুফা না করে ওঠে। সে তো সুখের অপেক্ষায় ক্যান্টিনে গিয়ে বসেছিল। হঠাৎ সামনের একটা টেবিলে নজর যেতেই বর্ণের মতো মনে হলো। মুখ ঢেকে রাখায় সঠিক চিনতে না পারলেও কাছে সে
চিনে নিতে তেমন অসুবিধা হয়নি। এরই মাঝে সুখের ফোন এলো, আর সেটা রিসিভ করতে অপর প্রান্ত থেকে রূপম স্যারের উক্তিগুলো ভেসে আসে। বর্ণের পাশে বসার অনুমতি পেয়েছিল তুফা। সেই সুবাদে কথাগুলো বর্ণ শুনতে পেয়েছে স্পষ্ট। মুহূর্ত ব্যয় না করে সে ঝড়ের গতিতে উঠে এসেছে। অতঃপর প্রিন্সিপালকে নিয়ে রূপম স্যারের কেবিনে উপস্থিত হলো। পিচঢালা রাস্তায় গাড়ির চাকা ঘুরছে বিরতিহীন। অভ্যন্তরে খানিক আগে ধিমি আওয়াজে মিউজিক চলল, এখন তা অফ। ড্যাশবোর্ড ফোন আটকে রাখা, সেখান থেকে মেলি অতিষ্ঠ স্বর ভেসে এলো। ভাই তুই পেয়েছিস কবে? আর গিয়েছিসই বা কোন জেলায়? স্টিয়ারিংয়ে হাত চালিয়ে বোনের কথায় মেহরাব মৃদু হাসল, বাঁ হাতে মাথা চুলকে জবাব দিল, রংপুর আসি, তুই একদিনের মাঝেই ফিরে যাচ্ছি ঢাকা। কিছু দূর যেতেই আচমকা তড়িঘড়ি করে ব্রেক কষে মেহরাব। পরপর সচকিত পাশে তাকায়। কাদা পানিতে চাকা চালিয়ে দিয়েছে এবং কারো গায়ে সেগুলো ছিটকে গেছে। সে ত্রস্ত হাতে ডোর মেলে নেমে এলো রাস্তায়। সরি মিস। মাথার উপর সূর্য তেজ দেখিয়ে বেড়াচ্ছে, তৃষ্ণায় গলা শুকিয়ে কাট। আইসক্রিম খাওয়ার ইচ্ছে জেগেছিল তুফার। পাল্লার রাস্তার বিপরীত পার্শ্বেই গাড়ি চড়ে বসার পূর্বে সুখের হাত ধরে রাস্তা পার হতে ধরেছিল মাত্রই, অথচ তার আগেই কাদা পানিতে মাখো মাখো হয়ে গেছে জামা কাপড়। রাগে দুঃখে উত্তপ্ত মস্তিষ্ক আরও দ্বিগুণ চড়া হলো। তার উপর সরি শব্দটা উপহাস বই অন্য কিছু মনে হলো না তুফার। রমণী দাঁতে দাঁত নিষ্পেষিত করে হিসিয়ে ওঠে। উজবুক অন্ধ নাকি? গাড়ি ঠিকভাবে চালাতে না পারলে স্টিয়ারিং হাত ধরেছেন কেন? জামাটাই নষ্ট হয়ে গেল। ধুর। থতমত খেয়ে গেল মেহরাব। রাগও হলো কিঞ্চিত। সে তো ভুল স্বীকার করেছেই, তাও এসব বলার মানে কি? মেহরাব চাপা স্বরে বলল, কি বললেন মিস? যেটা শুনলেন সেটাই। তুফা তেতে উঠল। সুখ তার বাহু চেপে ধরে। হয়তো ভুল করে ফেলেছে লোকটা। কেউ কাউকে তো আর ইচ্ছে করে কাদা ছুড়বে না, তাও অজানা অপরিচিত। তুফা রাগী দৃষ্টি ছুড়ে তার উদ্দেশ্যে। মাঝে মাঝে সুখের উপর প্রচণ্ড রাগ পায়। তার এই ভালো মানুষের জন্যই দুষ্টুরা পার পেয়ে যায়। মিস সরি তো বললাম। তুফা পরনের সাদা গোলাপি জামাটায় লেপ্টে থাকা ময়লা পানি সমেত বরফ করে নিল। বলল ছন্দ হেসে, আর সাথে সাথে আমাদের জামাও নষ্ট হয়ে গেছে। মেহরাব হতাশ চোখে অদৃশ্যে তাকিয়ে থাকা সুখের দিকে চাইল ভ্রুকুটি করে। মেয়েটাকে কোথাও যেন দেখেছে, কিন্তু মনে পড়ছে না। সে হঠাৎ তুফার কাঁধের ব্যাগ আর খানিক দূরে অবস্থিত কলেজের দিকে চেয়ে ছোট ছোট চোখে বিড়বিড় করে, মিস ঝগড়ার মোড়ে আছেন, নিশ্চয়ই কলেজে পানিশমেন্ট পেয়েছে আজ। মাহির ছিল গাড়ির নিকটে। রকস্টার আসফিয়ান বর্ণর অ্যাসিস্ট্যান্ট হিসেবে পর্দায় কালে ভদ্রে তাকেও দেখা গেছে ফাঁকফোঁক করে। কলেজের কিছু বিচক্ষণ স্টুডেন্ট তাকে এখানে দেখে খুব সহজে শনাক্ত করে নিয়েছে। তবে অবাক হয়নি, কেননা আসফিয়ান বর্ণ এই কলেজের মুখ উজ্জ্বল করে এখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করে গেছে, যা বর্তমানে কিছু কিছু শিক্ষার্থীদের গর্বের কারণ। সে যদি এখানে আসে তা খুব বেশি আশ্চর্যের কারণ না হওয়ার প্রশ্ন কমই উঠবে। মুখ আবৃত বর্ণকে তারা না চিনতে পারলেও মাহিরের আশেপাশে ছেলেমেয়েরা কেবল তাকেই খুঁজে ফিরেছে। এক প্রকার অতিষ্ঠে ক্যাম্পাস ছেড়েছে ছেলেটা। বর্ণ পুনরায় ফিরে এসে তাকে না পেয়ে ইংলিশ বাংলার মিশ্রণে কয়েকটা গালি ছুড়ে নিচ থেকে কল লাগাতেই অবগত করে না যাওয়ার অপরাধে বার কয়েক মাপ চেয়ে দুঃখের সংবাদটি জানিয়েছে। অগত্যা নিজেই ড্রাইভিং সিটে এসে বসল বর্ণ। ফ্রন্ট মিররে সুখের ক্রন্দনরত মুখশ্রী অবলোকন করে নিল এক ঝলক। তুফা বুঝাতে বুঝাতে হাল ছেড়ে দিয়েছে। মেয়েটার মন ফ্রেশ করতেই মূলত আইসক্রিম খাওয়ার বাহানা খুঁজেছিল তুফা। কিছুক্ষণ শান্ত থাকলেও এখন আবার মনও ক্ষুণ্ণ হয়ে বসে আছে। ব্যাস একটু আহ্লাদ করে কি হয়েছে জানতে চাওয়ায় পুনরায় অশ্রু বিসর্জন দিচ্ছে। আজকের এই ঘটনার জন্য নিজের দুর্বলতাকেই দায়ী করছে সুখ। কলেজে হাজার হাজার শিক্ষার্থী, সবাইকে রেখে তাকে কেন এমন প্রস্তাব দিল? নিশ্চয়ই তার কথা বলার সক্ষমতা নেই। ভেতরের যন্ত্রণা ঠোঁটের আগায় কথা হিসেবে ফোটানোর শক্তি নেই বলেই সবার চেয়ে তাকে নিরীহ আর দুর্বল ভেবেছে। হঠাৎ জোরে ব্রেক কষতেই সামনে থুবড়ে
পড়তে গিয়েও পড়ল না সুখ। কান্না থেমেছে তার, তবে চোখের পাপড়ি ভেজা। ক্ষণে ক্ষণে ছোটদের মতো নাক টানছে। সুখ হতবুদ্ধির মতো সামনে চাইল। নির্বিকার ভঙ্গিতে সিটে হেলান দিয়ে আছে বর্ণ। চোখে নেই রাগ কিংবা ক্ষোভ অথবা ঘৃণা, দৃষ্টি নির্লিপ্ত। তার পাশে সিয়াম, সেও প্রশ্নাতীত চোখে বর্ণর দিকে তাকিয়ে। এটা শিকদার বাড়ির রাস্তা নয়, তবে থামলো কেন বর্ণটা? সুখ জানালার কাজ ভেদ করে বাহিরের দৃষ্টি স্থাপন করতে মুখের এক্সপ্রেশন পাল্টে গেল নিমিষেই। অধর কোণে হাসি ফুটে উঠল তৎক্ষণাৎ। অদূরে দল বেঁধে ছোট বড় বাচ্চারা কানামাছি খেলছে। কেউ বা লাফালাফি, কেউ বা বেলুন ওড়াচ্ছে, আবার কেউ কেউ দৌড়াচ্ছে। ক্ষণে ক্ষণে পাল্লা দিয়ে খিলখিলিয়ে হেসে উঠছে নিষ্পাপ মুখগুলো। সেই হাসিতে মুখরিত আশপাশ, প্রকৃতিও যেন তাদের আনন্দে আনন্দিত। সুখের মন দোলে উঠছে। তুফার হাত ঝাঁকে প্রফুল্ল চিত্তে বাইরে ইশারা করে বোঝায়। চলো না এখানে যাই। বর্ণ যাওয়ার অনুমতি দিতেই সুখ সুরসুর করে নেমে ছুটে গেল বাচ্চাদের কাছে। তুফা ধীর পায়ে পিছু যেতে যেতে হেসে ফেলল। ছোট ছোট বাচ্চা সুখের ভীষণ পছন্দ। যাক, মন ভালো করার উপায় পেয়ে গেল মেয়েটা। বর্ণ ড্যাশবোর্ড থেকে প্রেস বল নিয়ে অন্যমনস্ক হয়ে সর্বোচ্চ দিয়ে প্রেস করে যাচ্ছে সেটাই। মস্তিষ্কে কি চলছে কে জানে। ক্ষণে ক্ষণে চল শক্ত হতেও দেখা যাচ্ছে। সিয়াম আহত শ্বাস ফেলে নিশ্চুপ বসে রইল পাশে, কিন্তু তার চুপ থাকতে ইচ্ছে করছে না। কি বলবে ভাবতে ভাবতে মিররে নিজেকে একবার দেখে গদগদ কণ্ঠে বলে উঠল, বর্ণ, দেখ দেখ আমার মাথা চুল গজাতে শুরু করেছে। সদর দরজা দিয়ে প্রবেশ করতেই নুরা ছুটে এলো। বর্ণ, 2 দিন পর বাড়ি এসেছো। আমার চকলেট, আমার চিপস আর আমার গিফটস কোথায়? বর্ণকে ভিড়িয়ে আশেপাশে পরখ করে পিছু উকি দিল সে। নিশ্চয়ই মাহিরের কাজ সে, কিন্তু তাকে তো দেখা যাচ্ছে না। নুরা পুনরায় জিজ্ঞেস করতে বর্ণ অপরাধী চোখে কানে হাত রাখলো। মুহূর্তের প্রখরতা উবে গেল বাচ্চাটার। কিছুই আনোনি? বর্ণ ফের দুদিক মাথা ঝাঁকায়, চক্ষু হাসছে অথচ মুখবায়বে মেকি অপরাধবোধ। নুরা হতবিহ্বলিত দেখিয়ে যেভাবে এসেছে সেভাবেই চলে গেল দাদুর রুমে। লুডো খেলছে দুজন, 2বার উইনার হয়েছে সে। যাওয়ার আগে নুরা রাগী স্বরে অভিমান সমেত বলে গেল বর্ণকে, তোমার সাথে আমার কাটটি। সুখ কারোর সাথে কথা না বলেই নিজ কক্ষের অভিমুখে হাঁটা ধরেছে। 5th ফ্লোরে তার রুম। 2nd ফ্লোর ভিড়িয়ে পরবর্তী ফ্লোরের কয়েকটি সিঁড়ি পার করতেই পেছন থেকে ধূপধাপ পা ফেলে চঞ্চল পায়ে কারো আসার আভাস পায়। না দেখে সুখ বুঝে নিল এটা কে হতে পারে। বর্ণত্রস্ত পায়ে আর চোখে এক পলক সুখের মুখশ্রী দেখে আগে যেতে যেতে হুকুম করলো যেন, আমার জন্য হট কফি নিয়ে আয়, ফাস্ট। সুইমিং পুলের কালচে সবুজ জলে সূর্যের রোশনি ঠিকরে পড়ে মুক্তোর ন্যায় দীপ্তি ছড়াচ্ছে। তার পাশ ঘেঁষে মূল ফটকে যাওয়ার সরু পথ। আবার তার সামনে শিকদার বাড়িটি দাম্ভিকতার সাথে অভিযোগবিহীন দণ্ডায়মান। শুভ্র এবং বাদামি আস্তরণে আবৃত বাড়িটি মোট 5 তলা। পুল থেকে বাড়ির দিকে এক নজরে লক্ষ্য করলে দেখা যায় প্রতিটি বেলকনি রেলিং ভেদ করে সবুজ ফুল গাছের ক্ষুদ্র ক্ষুদ্র লতা বেয়ে পড়ছে। চোখ জুড়ানো অদ্ভুত এক দৃশ্য। সুখদের ফিরতে দেখে রুবায়াত নিজের হাতে ঠান্ডা লেমন জুস তৈরি করছেন। উত্তপ্ত গরম থেকে ফিরেছে তারা। ঠান্ডা পানীয় পান করলে ভালো লাগবে। রোজ কাজটা হয়তো তিনি নয়তো সাইমা বুয়া করে থাকেন, অথবা যে কোনো পরিচালিকা। বুয়া এ বাড়ির একজন বিশ্বস্ত, পরিবারের একজন অলিখিত সদস্য বলা যায়, কেননা তিনি এ বাড়িতে আছেন বিগত 19 বছর ধরে। সুখকে অতিরিক্ত আম্মা সম্বোধন করার জন্য যদিও রুবায়াত ওনার প্রতি কিঞ্চিত বিরক্ত। রুবায়াত চান না একমাত্র মেয়েকে তার মতো মমতায় অন্য কেউ সম্বন্ধ করুক, এতে মনে মনে হিংসে হয়। এই বুঝি মেয়ে তার কাছ থেকে দূরে সরে গেল, কিন্তু তিনি কখনো নিষেধও করেননি। হয়তো বুয়ার আপন কোনো সন্তান নেই বলেই এবাড়ির ছেলেমেয়েদের নিজের ভাবেন। আপন মর্জিতে চলার পথে তুরির শব্দ কানে বাজতেই থেমে গিয়েছিল বর্ণের পদযোগল। সজাগ মস্তিষ্কে সেকেন্ড কয়েক স্থির থেকে ভ্রু আড়াআড়ি করে পিছু ঘুরে তাকালো হঠাৎ। সুখ হাস্য রসহীন শীতল চোখে তাকিয়ে পরপরই বর্ণকে ডিঙিয়ে যেতে যেতে হাতের ইশারায় বুঝিয়ে দিল একটা বাক্য, আমি মেড নই। বর্ণের নজর তির্যক হয়। মসৃণ
টানাটান কপালে ভাঁজ পড়ে। সেও সামনে সুখের পাশাপাশি এগিয়ে যেতে যেতে ব্যঙ্গাত্মক সুরে বলল, তাহলে আমি কি ভেবেছিস? নিজের প্র্যাকটিস সকল কাজ পেছনে ঠেলে তোকে সারসার ঘুরিয়ে আনলাম। আমি তো ড্রাইভার। আমি কি একবারও বলেছি রকস্টার সাহেব আসুন আমায় শহর ঘুরিয়ে দেখান? ইশারায় মনের ভাব বুঝিয়ে দিয়ে ক্ষান্ত হলো সুখ। বিপরীত মানুষটি বুঝলো কিনা কে জানে। নিজ থেকে সেদে সেদে সব করে এখন তার উপর দোষ চাপানোর কি মানে? একা একা ওই রাস্কেলের সাথে দেখা করতে কেন গিয়েছিলে? সঠিক সময় না বলছিল যদি তোকে। বর্ণের স্বর কিছুটা কঠিন রুক্ষ অথচ গম্ভীর শোনালো, যার গহীনে রূপম স্যারের জন্য উপচে পড়া সীমাহীন ডাক। বলার সময় মুখশ্রী শক্ত হয়ে আসছিল তার। পায়ের গতি থেমে থাকেনি কারো। মৃদুমন্দ আওয়াজ তুলে এগিয়ে চলছে উভয়। সুখ জবাব দিল না, মৌন রায়। এরই ফাঁকে 3rd ফ্লোর পার করে 4th ফ্লোরের করিডোরে উঠে এলো তারা। প্রত্যুত্তর না পেয়ে পুনরায় চল শক্ত হলো বর্ণের। সুখের নিকট চলে এলো সে, হিসিয়ে বলল দাঁতে দাঁত চেপে, কিছু বলছি তোকে? ওর মতলব ভালো নয় যেন কেন গিয়েছিল একা? সুখ থেমে গেল হঠাৎ। অতপর ব্যাগে হাত চেপে ধীর লয়ে ঘাড় বাঁকিয়ে চাইল তার দিকে। এক যুবক সাহস সঞ্চয় করে প্রথমবারের মতো সামনাসামনি দাঁড়িয়ে চোখে চোখ রাখল। অদ্ভুতভাবে বর্ণ টের পেল তার বুকটা যেন ধক করে উঠল। চিনচিনে সূক্ষ্ম একটা ব্যথা হানা দিল অন্তপুটে। কিন্তু এর কারণ কি হতে পারে? সুখের নির্লিপ্ততা? সুখ সুযোগের সদ্ব্যবহার করতে ভুলল না আজ। বুকের নিঃশব্দ হাহাকার ধামাচাপা দিয়ে বর্ণের নিষ্ঠুর পাষণ্ডের মতো বলা সেদিনের কথা অনুযায়ী হাতের ইশারায় জবাব দিল তাচ্ছিল্য হেসে। আপনি তো সেদিন বলেছিলেন এই সুখ জন্ম পরিচয়হীন আশ্রিতা, তার কিছু হয়ে গেলে কার কি যায় আসবে? কক্ষে এসে স্তব্ধ প্রতিক্রিয়ায় বেডে গা এলিয়ে দিল বর্ণ। এতক্ষণে তার শাওয়ার সেরে কফি হাতে বেলকনিতে গিটার নিয়ে বসার কথা, অথচ সে করিডোর হতে থমকে আসা পদচ্ছাপে কোনো রকম রুমে সে থেমেছে আনমনা দৃষ্টি। চার দেয়ালের গুমট পরিবেশটা নিতান্তই অসহ্যকর ঠেকছে আচমকাই। বুকের ভেতরটা অস্থির অস্থির লাগছে কেন? বোবা ফুলের কথাটায় এতটা অস্বস্তি বা কেন হচ্ছে? সে তো তাকে ভেঙে চুরে গুড়িয়ে দিতে চেয়েছিল, যেভাবে স্বচ্ছ আয়না অসামান্য আঘাতে ঝরঝর করে ভেঙে চুরমার হয়। অদৃশ্য জখমে ক্ষত বিক্ষত করে দিতে চেয়েছিল তার কোমল হৃদয়। যেন শুধু সে নয়, দ্বিতীয় কাউকেও ভালোবাসি বলতে রুহু কাঁপে সংখ্যায়। দেহ অবশ হয়ে আসে, হৃদয় নিথর হয়ে যায়। সে তো সফলও হয়েছিল, সুখের ছোট্ট ভীত হৃদয় খণ্ড বিখণ্ড করে দিতে পেরেছে। তবে আজ ফুলের নির্লিপ্ততা তাচ্ছিল্য ভরা কথায় তার অন্তর কেন হাসফাস করছে? ট্রেতে কফি এবং জুস দুটো সাথে নিয়ে এলো সাইমা বুয়া। যেটা ইচ্ছে সেটা খাবে। সুখ আসেনি, অথচ বর্ণ তাকে আশা করেছিল। পরপরই নিজের প্রত্যাশায় নিজেই অবাক হলো। হঠাৎ মনে পড়ে সেই তো সেদিন বোবা ফুলকে তার রুমের ত্রিসীমানায় ঘেঁষতে বারণ করেছিল। তাই বলে মেয়েটা ফিরেও তাকাবে না? আর সব ভালোবাসা শেষ। বন্যাব্বা এইখানে থুইয়া গেলাম, খাইয়া নিয়েন। আর কিছু লাগবো? আইনা দিব? টি টেবিলের ট্রে রাখতে রাখতে সাইমা বুয়া অকপটে বলে গেল কথাগুলো। বর্ণ গলা খাকারি দেয়, ফোঁস করে শ্বাস ফেলে উঠে দাঁড়ায় বেড ছেড়ে। আর কিছু লাগবে না বউ, তুমি এখন যাও। হাঁটুতে মুখ গুজে রুমে দৌড় আটকে বসে রইল সুখ। এতদিন কঠোর প্রতিজ্ঞায় দমিয়ে রাখা মনটা আজ আবারও বিষণ্ণ হয়ে উঠেছে অযথাই। বুক ভার হয়ে আসছে, পুনরায় কান্না পাচ্ছে কি। দুপুরবেলা সবাই লাঞ্চ করলো, সে যায়নি টেবিলে। রামসা দুবার ডেকে যাওয়ার পরেও যায়নি। অগত্যা খাবার প্লেট নিয়ে রুবায়াত এলো মেয়ের কাছে। কি হয়েছে আমার আম্মার? কলেজ থেকে ফেরার পর থেকেই দেখছি কেমন বিষণ্ণ দেখাচ্ছে। কলেজের ঘটনাটা চুপে গেল সুখ। মা আবার টেনশন করবে, সে মুখ গুজ করে বুঝালো অন্য কথা। কলেজে যেতে ইচ্ছে করে না, সবার মাঝে নিজেকে বুড়ি বুড়ি লাগে। রুবায়াত না চাইতেও হেসে ফেললেন। ব্যাস এই ব্যাপার? একজন মেয়ের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ 3 জন, বাবা মা আর স্বামী। পৃথিবীর বাকিরা যে যাই বলুক, আমার আম্মা আমার কাছে সেই ছোট্ট সুখ পাখি, যে আমার মাতৃত্বের স্বাদ গ্রহণ করার সুযোগ করে দিয়েছে। ছোট্ট ছোট্ট হাতে আমার চোখের জল মুছে ঠোঁটে হাসি ফুটিয়েছে। গুটি গুটি পায়ে পিল পিল করে ছুটে বেরিয়েছে পুরো বাড়ি।
মা বাবাকে ডাকতে প্রতিবার ব্যর্থ হয়ে কেঁদে কেঁদে বুক ভাসিয়েছে সময়ের পর সময়। কথাটা গলায় এসে আটকে গেল তার। চোখ জল হয়ে ঝরে আসার আগে ঠোঁটে হাসি ফুটিয়ে মেয়েকে কাছে টেনে নিলেন। অনেক বড় বড় ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন তারা সুখের কণ্ঠে কথা ফোটাতে। যখন ডাক্তার জানালো ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারিতে কণ্ঠস্বর ফেরানোর জন্য রিস্ক হতে পারে, যেমন মুখের স্নায়ুতে আঘাত লাগার সম্ভাবনা থাকে যা টেম্পোরাল হাড় এবং শ্রবণ নার্ভের কাছাকাছি অবস্থিত, সাথে আরও নানা ঝুঁকি আছে, তখনই পিছিয়ে এসেছেন রুবাইয়াত। ওনার একটিমাত্র যক্ষের ধন। উন্নতির চেয়ে তার যন্ত্রণার সংখ্যা বেশি হয়ে গেলে তিনি কিভাবে পৃথিবীতে নিশ্চিন্তে শ্বাস নেবেন? পরদিন শুক্রবার থাকায় খুদে সদস্যদের স্কুল, কলেজ, ভার্সিটি অফ। বর্ণ বেরোয়নি বাড়ি থেকে। তামিদ শিকদার এবং আজাদ শিকদারও বাড়িতেই আছেন। সকলের ব্রেকফাস্ট টেবিলে ছেড়ে একে একে উঠে গেল সকলেই। মেইড রামসা এবং সাইমা বুয়া টেবিল পরিষ্কার কাজে নিয়োজিত হলো। রুবাইয়াত আর আইজাও তখন বেরিয়ে এলেন রান্নাঘর থেকে। আপাতত আর কোনো কাজ নেই সেখানে। তামিজ আজাদ ড্রয়িং রুমে এসে বসলেন। পরপর হানিফা বেগম আর অভ্র এলো। বর্ণ উপরে যাওয়ার লক্ষ্যে সিঁড়ির কাছাকাছি যেতেই তামিদ শিকদার ডাক শুনলেন, বর্ণচারা, কোথায় যাস? বস না আমাদের সাথে। সে থেমে গেল তখনই। অল্পক্ষণ চুপ থেকে পা উল্টো চালিয়ে সবার মাঝে এসে বসল। পরনে গ্রিন টি শার্ট, হাঁটু পর্যন্ত প্যান্ট, গলায় চেপে আছে হেডফোন। তামিজ শিকদারের সাথে তার গলায় গলায় ভাব। বয়সের বিস্তর ফারাক থাকলেও চাচা ভাতিজা পরস্পরের নিকটের বন্ধু বললেই চলে। বর্ণ এক প্রকার তামিজ শিকদারের নাওটা সেই ছোট থেকেই। এমন ছুটির দিনে পরিবারের সকলে একত্রিত হলে ছোট বড় সকলেই ক্রিকেট অথবা ফুটবল খেলায় নেমে পড়ে। ইদানিং যে যার কর্তব্যে ব্যস্ততায় অনেক দিন ধরে খেলা হয়ে ওঠে না। অভ্র কথাটি তুলতেই নুরা লাফিয়ে উঠল, ইয়ে, আমি বাবার পক্ষে আর বর্ণের পক্ষে। অভ্র মাথায় গাঁটটা দিল, ওরা দুইজন প্রতিদ্বন্দ্বী কোনটি? বর্ণ নাকচ করে দেয়। ঘুম হয়নি রাতে, আজ বেলা 2টো পর্যন্ত ঘুমাবে। কিন্তু তামিজ শিকদার মেকি ধমকে উঠলেন, বহুদিন পর একত্রে হয়েছি সবাই, একটা খেলা হয়ে যাক। বাড়ির আশেপাশে গার্ডেন হলেও তার বিপরীত পাশে বিশাল খোলা জায়গা। ভূমিতে ছোট ছোট দূর্বা ঘাসে আবৃত হয়, অনেকটা মাঠের মতোই লাগছে। সকলে প্রস্তুতি নিয়ে বাড়ি ছেড়ে খোলা স্থানে চলে এলো। কিন্তু বরাবরের মতো সমস্যা একটাই, প্লেয়ার কম। ঠিক এই মুহূর্তে সেই নুরার ঠোঁট উল্টে পাল্টে এলো। টিভিতে কতজন প্লেয়ার দেখায়, সেই তুলনায় তাদের বাড়ির সদস্য সংখ্যা নিহাতি কম। সে ক্ষুণ্ণ মনে আইজার উদ্দেশ্যে বলল, আরও 10-12টা বাচ্চা কিনে আনতে পারতে তো, তাহলে আজ এই দশা দেখতে হতো না। মাহির এলো খানিক পর, তাকেও খেলায় নেওয়া হলো। তামিজ, আজাদ, দারোয়ান কাকা, গার্ড আতিফ, মেইড রামসা এক দলে। তাদের বিপরীত পক্ষে আছে বর্ণ, মাহির, মেইড সিফাত, গার্ড আসলাম, অভ্র, তুফা। অভ্র দুষ্টু হেসে ছুটে গিয়ে হানিফা বেগমের হাত ধরে টান দিল। বৃদ্ধা তড়িঘড়ি করে ছাড়িয়ে নিয়ে রাগের দৃষ্টি নিক্ষেপ করে চোটপাট দেখালেন। কত বড় ধুরন্ধর হয়েছে নাতিটা, এই শরীর নিয়ে তাকে খেলতে টানাটানি করে। সুখ এসে নুরার পাশে আসন নিল। খেলা শুরু হয়েছে ইতিমধ্যে। ক্রিকেট বল বর্ণের হাতে, ব্যাটিংয়ে আছেন তামিজ শিকদার। নুরার উচ্ছ্বাস দেখে কে, ক্ষণে ক্ষণে হাততালি দিয়ে এক একজনকে চেয়ার্স দিচ্ছে সে। হানিফা বেগম একজনেরই পক্ষে। অতি আদরের নাতি বর্ণ, পাশে রুবাইয়াত এবং আইজাও এলেন। ওনারা পক্ষপাতিত্বে জড়াবেন না ভুলেও, ছেলে মেয়েদের পক্ষে যাবেন নাকি স্বামী। সুখ অস্ফুট স্বরে 3টি শব্দ উচ্চারণ করতে পারে, আ, মা, বা। তামিজ শিকদারের জন্য বা বা শব্দ করে এতক্ষণের উচ্ছ্বাস নিমিষে চুপসে গেল। আউট হয়ে গেছেন ভদ্রলোক। আজাদ শিকদার ব্যাটিংয়ে নামলেন। সুখের ঠোঁট থেকে পুরোপুরি হাসি মুছে যায়নি। এক সময় বর্ণদের ব্যাটিং এলো। সুখ নিয়ে এলো হঠাৎ, নিষ্ফল চোখে অপলক চেয়েই রইল কেবল। হৈ হৈ পরিবেশ। এবারে হানিফা বেগমের উচ্ছ্বাস বেশি চোখে পড়ছে। বৃদ্ধা বর্ণের নাম জপছে শুধু। মানতেই হবে বর্ণের ব্যাটিংয়ের হাত ভালো। 6-4 নিচ্ছে খানিক পরপরই। মাঠের একবারে শেষ প্রান্তে বসেই দর্শকের ভূমিকা পালন করছিল সুখেরা। তামিজ শিকদারের বোলিংয়ে আচমকা ব্যাটে টাং শব্দ তুলল বর্ণ।
সুখ হতবুদ্ধি হয়ে নিজের জায়গায় থম মেরে বসে রইল। খানিক দূর থেকে অব্র চেঁচিয়ে তাকে সরে যেতে বলছে বারবার। রুবায়ত আতকে সুখ মুখে হাত রেখে স্তম্ভিত। সুখের কানে তালা পড়েছে যেমন। রমণী পাথর বনে ঊর্ধ্বমুখী হয়ে রইল, মুখে হাত চেপে। বল তীব্র গতিতে তেড়ে পড়ছে তার দিকে। মুখের উপর পড়লে কী হবে তার কল্পনাতীত। বল দাবিয়ে রাখার লক্ষ্যে দুহাত কপাল ঘেঁষে তুলে ধরে তড়িৎ চোখ খিচে নিল সে। অল্পক্ষণ পর পিটপিট করে চোখ মেলে তাকালো সুখ। চূড়ান্ত বিস্ময় নিয়ে হাতের দিকে চাইল। বল তার হাতের ফাঁকে। মনে হচ্ছে হাত দুটো ভেঙে চুরে এলো এক মুহূর্তের জন্য। ব্যথায় অবশ হয়ে আসছে ক্রমশ। ঠোঁটে ঠোঁট গুজে সামনে তাকাতেই তামিজ শিকদার হাত উঁচিয়ে চিৎকার করে উঠলেন, আউট! অব্র মাহির প্রতিবাদী হয়ে উঠল নিমিষেই। সুখ যেখানে খেলেইনি সেখানে ভুলক্রমে বল ক্যাচ নিয়ে সেটাতে আবার আউট কিভাবে করে? গণ্য হবে এটা? তাদের এরূপ যুক্তি তামিজ শিকদার মানতে নারাজ। সাথে ওনার পক্ষে সকলে তো আছে। তিনি বুঝিয়ে যাচ্ছেন সুখ সশরীরে না খেললেও মনে মনে তাদের দলেরই। দুপক্ষের জট বেঁধে গেল অল্পক্ষণের জন্য। হানিফা বেগম সমানে বকে যাচ্ছেন ওদিকে। তিনি এই আউট মানবেন না কোনোভাবেই। সুখকেও চোখের চাহনিতে শাসিয়ে দিতে ভুলল না। ওর জন্যই তো বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বর্ণ খানিক দূরেই, তার অভিব্যক্তিতে অনুপরিমাণ হেলদুল নেই। পা আড়াআড়ি করে দাঁড়িয়ে ভ্রু কুচকে আছে দিক শূন্যে। দুহাতে ব্যাট ঘুরিয়ে ঘুরিয়ে অদ্ভুত কায়দায়। ঘরমার্ত কপালে ঘুটি কয়েক চুল এসে লেপ্টে আছে। পরনের সাদা জার্সির বক্ষস্থলে ঘামে ভিজে নাজেহাল অবস্থা। ঘাড় তাড়া করে ফট করে হঠাৎ সুখের দিকে চাইল বর্ণ। বাজ পাখির মতো তীক্ষ্ণ ধারালো সেই দৃষ্টি। সুখ তখন স্বীয় হাতের দিকে তাকিয়ে। মুখ ফ্যাকাশে হয়ে আছে রমণীর। দুহাত খুলছে তো পরপর মুঠ পাকাচ্ছে। তীব্র গতিতে বল উপর থেকে ছিটকে আসায় হাতে বেশ ভালো মতোই লেগেছে। তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হাড়গোড় বোধহয় চুরমার। যদিও ব্যথা এখন সেরে এসেছে প্রায়। খানিক পর হয়তো বাকিটা উধাও হয়ে যাবে। বেখেয়ালে এসেও সম্মুখে নজর ছিটাতেই চোখাচোখি হয়। বর্ণের চোখের তেজে পল্লব কেঁপে উঠল যেন। সেকেন্ড পার হওয়ার পূর্বে নজর সরিয়ে নিল উভয়। ঘড়ির কাঁটা তখন দুটোর ঘরে। রুলস অনুযায়ী শিকদার বাড়ির লাঞ্চ টাইম চলমান। কর্ত্রীরা কিচেন রুমে তোড়জোড় করছেন। রামসা আর সাইমা বুয়াও আছে। আজাদ শিকদার নিজেদের শয়নকক্ষে। প্রতিবারের মতো এবারেও জানালার ধারে ইজি চেয়ারে বসে বই পড়ছেন গভীর মনোযোগে। অবসরে তিনি বই পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তামিজ শিকদার তখন গার্ডেনের শেষ প্রান্তে। ওখানে ছোটোখাটো একটা মাচা, তার উপর সবুজে সবুজে ভরপুর নানা সবজির গাছ। ফাঁক করে হলুদ বেগুনি রঙের ফুলও লক্ষ্য করা যায়। সেখানে আবার ঝুলে আছে শসা, ঝিঙ্গে, সিম। শখ করে এই বাগান তুলেছেন ভদ্রলোক। গাছের প্রতিটা গোড়ায় পানি দেওয়া শেষে খানিক দূরত্বে অবস্থিত শিউলি ফুল গাছের নিচে পাতানো বেঞ্চে গিয়ে বসলেন তিনি। অতপর মুগ্ধ চোখে চেয়ে রইলেন নিজের হাতের লাগানো গাছের দিকে। ভূমিতে শিউলি ফুলের মেলা বসেছে যেন। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ফুলগুলো। সুগন্ধে ভরে উঠেছে আশপাশ। বর্ণ এসে দ্বিধাহীন নিরুত্তাপ পাশে এসে বসল। বরাবরের মতো হৃদয় কুঞ্চিত। মাহিকে সাথে করে বেরিয়েছিল সে। কোথাও গিয়েছিল কে জানে। পুনরায় ফিরে এসে বাড়ির অভিমুখে যাওয়ার মাঝে দূর থেকে চাচ্চুকে দেখতে পেয়ে পায়ের গতি ঘুরিয়ে এদিকে চলে এসেছে। কেমন চলছে দিনকাল? তামিজ শিকদার এক ঝলক তাকে দেখে অন্যত্র নজর সরিয়ে জানতে চাইলেন। বর্ণ চুপ রয় প্রত্যুত্তরহীন। গভীর দৃষ্টি নিচে স্থিরপ্রাপ্ত। পায়ের তলায় একটি ফুলকে পিষে দিচ্ছে আলতো ব্যথায়। তামিজ শিকদার ফের বললেন, শুনলাম কাল আমার মেয়ের কলেজ গিয়ে তাকে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিস। এত ব্যস্ততার মাঝে একটা করার সময় মিলল তবে বহু বছর পর। তিনি খুশি হয়েছেন বিষয়টিতে। দুনিয়া আজকাল যেই পরিস্থিতিতে থমকে আছে, মেয়েদের একা ছাড়তে ভয় পান ভদ্রলোক। অফিস যাওয়ার পথে সশরীরে রোজ তাদের কলেজে পৌঁছে এবং ড্রাইভার পাঠিয়ে পুনরায় নিয়ে যান। যদিও তাদের এই ব্যাপারে ঘোর আপত্তি। তাদের নাকি এহেন বড়লোকি জিন্দেগি ভালো লাগে না। আজাদ শিকদারের অবর্তমানে বাড়ির মেয়েদের আগলে রাখার সবটুকু দায়িত্ব ওনার। বর্ণ নিজের প্রফেশনে সময় দিতে ব্যস্ত। বাড়ি ফিরে দুদিন
প্রতিদিন 3 অথবা তার চেয়েও বেশি দিন পরপর বাড়ির বড় ছেলে বড় ভাই হিসেবে প্রাপ্তবয়স্ক বোনদের প্রতি কোনো দায়িত্ববোধ এখনও তার মাঝে পরিলক্ষিত হয়নি। তবে তাদের অগোচরে পালন করে কিনা বলা যায় না, কেননা সে নিজের জীবনে সব কিছু অগোচরে সম্পন্ন করতে প্রচণ্ড ভালোবাসে। সবচেয়ে বড় উদাহরণ আজকের দিনের রকস্টার আফসিয়ান বন্য। তার এই পথে যাত্রা দেওয়ার শুরুটা ক্ষুণাক্ষরেও তিনি বাড়ির কাউকে টের পেতে দেয়নি। একদিন পরিবারের সকলকে আশ্চর্যমণ্ডিত করে দিয়ে প্রথম অর্জিত অ্যাওয়ার্ড এনে তুলে ধরেছিল আইজার সামনে, সেটাও মাহিরের মাধ্যমে। তার কিছুদিন পরই দেশে ছড়িয়ে পড়ল তার কণ্ঠের সুনাম। অতঃপর দেশ হতে বিদেশে ড্রাইভার ছুটিতে তামির শিকদারও মিটিংয়ে আটকে পড়েছিলেন কাল। একদিকে গুরুত্বপূর্ণ মিটিং, অন্যদিকে মেয়েদের নিতে যাওয়ার সময়। যদিও তুফা আশ্বস্ত করেছিল আজকের মতো একটা ট্যাক্সি নিয়ে তারা সহি সালামতে বাড়ি পৌঁছে যাবে, কিন্তু বর্ণ যে কলেজে যাবে সেটা সকলের কল্পনাতীত। বর্ণ চোখ তুলে চাইল অনীহা সমেত, জানালো অন্যত্র মুখ ফিরিয়ে তাহার ইম্পর্টেন্ট কাজ ছিল কলেজে, তাই সেখানে উপস্থিত হয়েছে। তবে ইম্পর্টেন্ট কাজের নামটি উল্লেখ করেনি। হানিফা বেগম ধীর পায়ে নিজ রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলেন। ঠোঁটে মিটিমিটি হাসি ঝুলিয়ে অভ্র ফোনের কিবোর্ডে আঙুল চালাচ্ছে ক্ষণে ক্ষণে। বৃদ্ধা আর চোখে চেয়ে মুখ কুচকে নুরার দিকে চাইল। টম অ্যান্ড জেরি চলছে টিভিতে। নুরার মনোযোগী আঁখি দুটো কেবল সেখানেই সেটে আছে। এই বুড়ি, কিরণমালা শুরু হইব এখনই, ওইটা দে তো, কাল দেখতে পারি নাই। নুরার নজর হেরফের না করে মুখের ভঙ্গি পাল্টে বিরক্তি প্রকাশ করল। রিমোট লুকিয়ে শক্ত করে ধরে রাখলো জামার ভেতর। দাদুর এই অদ্ভুত ভাষা শুনতে কেমন একটা। বহুবার শুদ্ধ বাংলা শিখিয়ে দেওয়ার পরও এসব ভাষার কথা বলতে দেখে নুরার মনক্ষুণ্ণ। হানিফা বেগম ক্ষণকাল যেতেই ফের বললেন, কি হয়েছে, কথা কানে যায় না? বাচ্চা মাইয়া এই বয়স থাইকা টিভি ঘর হইলে কাজ হইব? নুরা চট করে সরু নেত্রে ঘাড় বাঁকিয়ে তাকালো, বলল হৈ হৈ করে, তুমি তো মৃত্যু পথযাত্রী, এক পা দুনিয়ায় তো আর এক পা কবরে। নামাজ দোয়া না পড়ে শুধু কিরণমালা দেখলে হবে? গলায় পানি আটকে গেল সুখের। খুক খুক কেসে উঠে ডাইনিং টেবিলে পানির গ্লাস রেখে দিয়ে অবিলম্বে চোখ পাকিয়ে দৃষ্টি নিক্ষেপ করলো ড্রয়িং রুমের উদ্দেশ্যে। কথাটা বহুদিন আগে একবার তুফাকে বলেছিল সুখ। সেদিন তুফা প্রচুর হেসেছিল, নুরাও উপস্থিত ছিল সেথায়। হানিফা বেগম বিস্ময়ে হতভাগ, ভাষা হারিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল নুরার ছোট্ট নিষ্পাপ আদলে। এই বাচ্চা কি বলল? সে মৃত্যু পথযাত্রী, এক পা দুনিয়ায় তো আরেক পা কবরে। এত বড় কথাও কিভাবে বলতে পারে? নিশ্চয়ই বড় কেউ শিখিয়ে দিয়েছে। বৃদ্ধা হায় হায় করে ওঠেন, যত বড় মুখ নয় তত বড় কথা। কি কইলি তুই? আমার মৃত্যু কামনা করলি? বোঝা হইয়া গেছি না সবার কাছে? অত বড় কথা শুধু শুধু তোর মাথায় আইতো না। কে শিখাইয়া দিছে বল? অভ্র শব্দ করে হেসে উঠেছিল, কিন্তু দাদুর প্রতিক্রিয়া দেখে হাসি কমে এলো নিমিষেই। হানিফা বেগম জোর গলায় বারবার জিজ্ঞেস করছেন কথাটা কে শিখিয়েছে জানার জন্য। নুরা মুখ বাড়িয়ে বলল কাঁধের চুল উড়িয়ে, আমি একাই 100, কাউকে কিছু শিখিয়ে দিতে হয় না। বৃদ্ধা তার নির্বিকার ভঙ্গি দেখে আরও ক্ষিপ্র হলেন। অভ্র সান্ত্বনা দিতে চাইল। নুরা ছোট, কি বলতে কি বলে ফেলেছে, কিন্তু তিনি শুনবেন না সেসব বাণী। সে সময় বর্ণ এবং তামির শিকদার একসাথে প্রবেশ করছিল বাড়িতে। মাকে আপন মনে হা হুতাশ করতে দেখে তামির শিকদার এগিয়ে এলেও বর্ণ পাশ কেটে চলে এলো ডাইনিংয়ের দিকে। বৃদ্ধার হা হুতাশ আজ নতুন না, যে কোনো ছুতো ধরে প্রায়ই তিনি এমন করে থাকেন। সুখ তখন নিজের জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে দাদুর বকবকি শুনেছিল। বর্ণকে তার সামনে এগিয়ে আসতে দেখে মুখবায়ব শক্ত করে থম মেরে রয়। কোনো কথা হয়নি দুজনের, চোখাচোখিও না। সাইমা বুয়াকে ডেকে ফ্রিজ হতে ঠান্ডা ফ্রেশ পানির বোতল নিয়ে বর্ণ পুনরায় ফিরে গেল সিঁড়ির অভিমুখে। চঞ্চল পায়ে এক পা দুপা সিঁড়ি ভেঙে যাওয়ার ফাঁকে গভীর সুচালো চোখের চাউনিতে সুখের দিকে চেয়েছিল পুরোটা সময়। যদিও তার সুখের অজান্তেই। রমণী তখন অন্যদিকে তাকিয়ে। নোরা ধীর পায়ে চুপি চুপি কেটে পড়েছে ড্রয়িং রুম ছেড়ে। বুঝে গেছে যতক্ষণ না তাকে বড়দের বকা না খাওয়াচ্ছে ততক্ষণ দাদুর মুখ থামবে না। সাথে রিমোটটাও নিয়ে নিতে ভুলল না।
কিরণমালা আজও দেখতে দেবে না দাদুকে। দূর থেকে সুখ সন্দিহান চোখে তার গতিপথ অবলোকন করছে। স্টাডি রুমে প্রবেশের আগে হুট করে সুখের দিকে ফ্লাইং কেস ছুঁড়ে দিয়ে অধর জুড়ে বাঁকা হেসে ঢুকে গেল নুরা। সুখের কপালে হাত, পরপরই অধর প্রসারিত হলো আনমনি। এখন জরুরি তলব করা হলো। নুরা হয়তো বই দেখিয়ে উল্টো রাগ দেখিয়ে বলবে, পড়ার সময় আমি কোনো ডিস্টার্ব চাই না। চেয়ার ছেড়ে আমি উঠতে পারবো না এখন। পড়তে না বসলেও তোমাদের যত আপত্তি, বসলে আবার ডাকাডাকির মানে কি? পরদিন সুখের কলেজ যাওয়ার ইচ্ছেটাই ফিকে হয়ে গেল। যদি আবারও রূপম স্যারের মুখোমুখি হতে হয়। তারা ফিরে আসার পর ঘণ্টাখানেক সময় নিয়ে বর্ণ ওনার সাথে কি করেছিল সেটা অজানা। সেদিনের অপমানের শোধ তুলতে যদি আবার তার সাথে খারাপ কিছু করে বসে। তার ভাবনা মিথ্যে হলো ক্যাম্পাসে পা রেখে। আশেপাশের ছেলেমেয়েদের মুখে কম বেশি একটাই গুঞ্জন, রূপম স্যারকে চিরস্থায়ীভাবে কলেজের শিক্ষক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু কী কারণে? উনি তো খুব ভালো টিচার ছিলেন। এখন ম্যাথ পড়বো কার কাছে? প্রিন্সিপাল যেমন করা, কোনো ত্রুটি না পেলে অকারণে বহিষ্কার করবে না। করবে কেন? তাও অন্য কোনো কলেজেও টিচার পদে নিয়োগ দিতে না পারার মতো। কি বলিস? নিশ্চয়ই বড় কোনো ক্রাইম করেছে রূপম স্যার।